ফ্ল্যাট নাকি জমিতে বিনিয়োগ, এই বিষয়টি নিয়ে অনেকেই কিন্তু দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আপনার হাতে যদি বিনিয়োগযোগ্য কিছু টাকা থাকে, তো সেই টাকাটা আপনি বিনিয়োগ করবেন একটি জমি কিনায় নাকি ফ্ল্যাট কেনায়। এই বিষয়টা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে, বা লং টার্মে কোনটা মোর প্রফিটেবল হবে বা কোনটা মোর সাস্টেইনেবল, এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে অনেক কনফিউশন থাকে বা অনেক কন্ট্রোভার্সি থাকে। তো আজকের ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক যে ফ্ল্যাট এবং জমি এই দুটোর মধ্যে কোনটিতে বিনিয়োগ অধিক লাভজনক এবং অধিক টেকসই। তো প্রথম কথা হচ্ছে, যদি আপনি পিওর ইনভেস্টমেন্ট টুল হিসেবে চিন্তা করেন, সিম্পলি একটা বিনিয়োগের মাধ্যম, অন্য কোনো বিষয় না, অন্য কোনো ইমোশনাল ইস্যু এখানে নেই, অন্য কোনো ম্যাটেরিয়ালিস্টিক ইস্যু নেই, সিম্পলি অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট টুল, যে আমি এখানে ইনভেস্ট করব, আমি একটা লং টার্মে এটাকে হোল্ড করে রাখবো, এরপরে আমি সেটাকে সেল করে দিব, বা যেভাবেই হোক আমি সেখান থেকে একটা ক্যাপিটাল গেইন নিয়ে আসবো। তো জিনিসটাকে যদি এইভাবে চিন্তা করেন, পিওর একটা ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে বা একটা পিওর ইনভেস্টমেন্ট ভেহিকল হিসেবে, তাহলে কিন্তু অবশ্যই জমিতে বিনিয়োগটাই বেশি লাভজনক। আমি আবারও বলছি, যদি একটা পিওর ইনভেস্টমেন্ট ভেহিকল হিসেবে আপনি বিবেচনা করেন, তাহলে ফ্ল্যাটের তুলনায় কিন্তু জমিতে বিনিয়োগ করা অবশ্যই অধিক লাভজনক। কেন? কারণ হচ্ছে, আপনি যখন জমিতে বিনিয়োগ করছেন, আমাদের বাংলাদেশ যেটা একটা ঘনবসতিপূর্ণ দেশ, জনবহুল একটা দেশ, কাজে এখানে প্রতি বছরই আমাদের জনসংখ্যা বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু জমির পরিমাণ বাড়ছে না। জমি কিন্তু যেই পরিমাণ ওইটাই রয়ে গিয়েছে। আমাদের টোটাল দেশের যে আয়তন, যে ভৌগোলিক সীমারেখা, বা 1,47,570 বর্গ কিলোমিটার এই দেশ, এটা যেই আমাদের ল্যান্ড এরিয়া ওটা লিমিটেড, কিন্তু আমাদের জনসংখ্যা কিন্তু প্রতি বছরই বাড়ছে। সেই 1971 সালে যখন 7.5 কোটি মানুষ ছিল, সেটা থেকে এখন আজকের এই 2024 সালে এসে আমাদের জনসংখ্যা 17 কোটি। তো কাজেই সেই 7.5 কোটি থেকে 17 কোটি হয়েছে, কিন্তু আমাদের আয়তন কিন্তু আগে যেই পরিমাণ ছিল এখনো কিন্তু সেই পরিমাণই আছে এই 53 বছর পরে এসে। তো কাজেই যেহেতু সময়ের সাথে সাথে জনসংখ্যা বাড়বে কিন্তু জমির পরিমাণ বাড়বে না, এই জন্য জমিটা কিন্তু আরো বেশি ব্যয়বহুল হয়ে যাবে, আরো বেশি দামি হয়ে যাবে। এই জন্য ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে অবশ্যই আপনি যদি জমিতে বিনিয়োগ করেন, সেটা লং টার্মে আপনাকে অনেক বেশি ক্যাপিটাল গেইন দিবে বা প্রফিট দিবে বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন দিবে। কাজে আপনি যদি আজকে একটা জমি কিনেন, আপনি যদি লেটসে এটা যদি 10 বছর পরে আপনি সেল করেন, অবশ্যই কিন্তু যেই দামে কিনেছেন তার চেয়ে বহুগুণ বেশি দামে আপনি সেটা বিক্রি করতে পারবেন। আবার আপনি যদি বিক্রি নাও করেন, সেটা আপনি সেই জমিতে আপনি চাইলে নিজে একটা বিল্ডিং করতে পারেন, নিজে একটা ওখানে পার্সোনাল একটা বাসা করতে পারেন বা ভিলা করতে পারেন। আবার সেটা যদি আপনি করতে না চান বা সেই সামর্থ্য আপনার না থাকে, আপনি কিন্তু চাইলে কোনো একটা ডেভেলপার কোম্পানিকে, কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানি বা হাউজিং কোম্পানিকেও কিন্তু সেটা দিয়ে দিতে পারেন। কাজেই আপনি যখন ওই প্লটটা কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানিকে হ্যান্ড ওভার করছেন, তখন তারা কিন্তু সেখানে প্লট করে, যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে ডেভেলপার কোম্পানিগুলো একটা পোর্শন তারা তাদের কাছে রাখে, তাদের কাস্টমারদের কাছে সেল করে, আর আরেকটা পোর্শন তারা ল্যান্ড ওনারের কাছে দিয়ে দেয়। তো যদি একটা 60-40 রেশিও হয়, লেটস সে, তাহলে 60%, টোটাল 10টা ফ্ল্যাট হলে 6টাই কিন্তু জমির মালিক হিসেবে আপনি পাচ্ছেন। কাজেই ইজিলি আপনি কিন্তু 6টা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন আউট অফ নো হোয়ার। আর বাকি 4টা ফ্ল্যাট তারা তাদের কাস্টমারদের কাছে বা যারা কমার্শিয়াল তাদের ক্লায়েন্ট আছে তাদের কাছে সেল করবে। তো কাজেই জমি কিন্তু উভয় দিক থেকে লাভজনক। আপনি হোল্ড করে 10 বছর পর জমিটা যদি বিক্রিও করে দেন, প্লেন ল্যান্ড সেল করে দিলেন, এখান থেকে আপনার হিউজ একটা ক্যাপিটাল গেইন আসবে। আবার আপনি যদি সেল না করে ডেভেলপার কোম্পানি বা রিয়েল এস্টেট কোম্পানিকে দিয়ে দেন, ওখান থেকে 60-40 রেশিও বা কোনো একটা অ্যাগ্রিড যেই প্রপোর্শন, সেই অনুযায়ী আপনি কিন্তু ফ্রি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। সেই ফ্ল্যাটে আপনি নিজে থাকতে পারেন, বাকিগুলো ভাড়া দিয়ে রাখতে পারেন, অনেকভাবেই আপনি তখন সেটাকে ম্যানেজ করতে পারবেন। কাজেই ফ্ল্যাট এবং জমি এই দুয়ের মধ্যে অবশ্যই কিন্তু জমিতে ইনভেস্ট করা ওয়ে মোর প্রফিটেবল কম্পেয়ার টু ফ্ল্যাট। আচ্ছা, এখন এটার কাউন্টার লজিক হিসেবে অনেকে বলতে পারেন যে আমি যদি একটা ফ্ল্যাট কিনি, সেখানে আহ, আমি তো প্রতি মাসে মাসে ভাড়া পাচ্ছি। আমি যদি একটা জমি কিনি, লেটসে আমি ঠিক আছে 10 বছর পরে বিক্রি করলাম, কিন্তু এই 10 বছর তো এই জমির কোনো ইউটিলাইজেশন থাকছে না, এটা আনঅ্যাটেন্ডেড পড়ে আছে। কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রে তো আমি প্রতি মাসে মাসে রেন্টাল ইয়েল্ড পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই পাচ্ছেন, আপনি প্রতি মাসে মাসে ভাড়া পাচ্ছেন, বা আপনি যদি ভাড়া নাও পান, আপনি যদি নিজে থাকেন, অবশ্যই আপনি থাকতে পাবেন।
এখন বিষয় হচ্ছে, আমি যেটা বলেছি যে পিওর ইনভেস্টমেন্ট ভেহিকেল হিসেবে যদি চিন্তা করেন, তাহলে আমি বলেছি কিন্তু জমিতে বিনিয়োগ অধিক লাভজনক। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি ওই ফ্ল্যাটে থাকবো, ফ্ল্যাটে আপনি থাকবেন, এই বিষয়টা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয় না। এটা হচ্ছে একটা আপনার অ্যাকোমোডেশন দরকার, বা আপনার একটা স্থায়ী ঠিকানা দরকার যেখানে আপনি থাকবেন, আপনার একটা পরিচিতি থাকবে। বা অনেকে ভাড়া বাসায় থাকতে চায় না, তারা নিজের বাসায় থাকবে, তারা ভাড়াটিয়া হয়ে থাকতে চায় না। টিন্যান্ট এই পরিচয়টা তাদের জন্য অস্বস্তিকর। তারা নিজস্ব বাসায় থাকতে চায়, কারণ অনেক সময় ভাড়া বাসায় অনেক ব্যক্তি স্বাধীনতা থাকে না, বা চাইলেই সবকিছু করা যায় না, ইন্টারনাল ডেকোরেশন করা যায় না, ভাড়াটিয়া হিসেবে অনেক রেস্ট্রিকশন মেনে চলতে হয় বাড়িওয়ালার। এরকম অনেক বিষয় থাকে, অনেক ইমোশনাল ইস্যু থাকে। সেই সেন্সে চিন্তা করলে ঠিক আছে, আপনি নিজস্ব একটা ফ্ল্যাট কিনবেন, আপনি নিজের ফ্ল্যাটে নিজে থাকবেন, আপনার স্বাধীনতা থাকবে, আপনার একটা আত্মপরিচয় থাকবে, সেই সেন্সে ঠিক আছে। কিন্তু সেটা কিন্তু ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ হলো না, সেটা হলো আপনার একটা পার্মানেন্ট একটা অ্যাড্রেস, বা আপনার একটা সেলফ আইডেন্টিফিকেশন, সেলফ ওর্থ বা ইমোশনাল অ্যাটাচমেন্ট, এই বিষয়গুলোর সাপেক্ষে। তা আপনি যদি ওই ইমোশনাল অ্যাটাচমেন্ট বা আপনার নিজস্ব একটা পরিচয়, আত্মপরিচয়, এই সাপেক্ষে চিন্তা করেন, তাহলে অবশ্যই ইটস ফাইন, আপনি অবশ্যই ফ্ল্যাটে বিনিয়োগ করতে পারেন বা ফ্ল্যাট কিনতে পারেন, তখন আপনার জন্য জমি প্রয়োজন নেই। কিন্তু আমি যেটা বলেছি পিওর ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট, তাহলে কিন্তু লং টার্মে যেটা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হোক, বা আপনি ডেভেলপার কোম্পানিকে দিয়ে সেখানে ফ্রিতে ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন, ওই সাপেক্ষে কিন্তু জমিতে বিনিয়োগ করা অধিক লাভজনক। এখন আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ফ্ল্যাট কিনে নিজে না থাকেন, আপনি ভাড়া দিয়ে রাখেন, আপনি রেন্টাল ইয়েল্ড পাচ্ছেন। আপনি জমি কিনলে সেখান থেকে রেন্টাল ইয়েল্ড আসবে না, ইটস কারেক্ট। কিন্তু এটাও বুঝতে হবে যে এভারেজে দেখা গিয়েছে, আপনি যদি একটা ফ্ল্যাট কিনে ভাড়া দেন, তাহলে ওইটার এনুয়াল রিটার্ন কিন্তু 3%। হুম। এনুয়াল রিটার্ন অর্থাৎ আপনি যদি 1 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেন, আহ ফ্ল্যাট কেনার পরে আপনি যে মাসিক ভাড়া পাচ্ছেন, তো ওই মাসিক ভাড়া বছর শেষে যেটা হচ্ছে, সেটা হচ্ছে অন অ্যান এভারেজ হার্ডলি 1 কোটি টাকার 3%, অর্থাৎ লেটসে 3 লাখ টাকা। অর্থাৎ 1 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে আপনি প্রতি বছর সেই ফ্ল্যাট ভাড়া দিয়ে ভাড়া বাবদ পাচ্ছেন 3 লাখ টাকা, অ্যারাউন্ড 3%। তো তার মানে দেখেন যে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টের সাপেক্ষে আপনার এনুয়াল ইয়েলটা হচ্ছে মাত্র 3%। অথচ আপনি যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, আপনি 11%-এর উপরে এনুয়াল রিটার্ন পাচ্ছেন। আপনি যদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেন, আপনি 12%-এর উপরে এনুয়াল রিটার্ন পাচ্ছেন। আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখলেও আপনাকে 10% বা তারও উপরে 12% আপনাকে এনুয়াল রিটার্ন দিচ্ছে। তো তাহলে আপনার ওই 1 কোটি টাকা একটা ফ্ল্যাটে বিনিয়োগ করে আপনি মাত্র 3% এনুয়াল রিটার্ন পাচ্ছেন ভাড়া বাবদ। অথচ আপনি সিম্পলি একটা সঞ্চয়পত্রে রেখে দিলেও আপনি 11% এনুয়াল রিটার্ন পাচ্ছেন, বা ট্রেজারি বন্ডে রেখে দিলে 12% এনুয়াল রিটার্ন পাচ্ছেন। তাহলে অবশ্যই বিনিয়োগ মাধ্যম হিসেবে ফ্ল্যাট কোনো লাভজনক ইনস্ট্রুমেন্ট নয়। এটি একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের যে বিষয়টা, যে আপনি আজকে একটা ফ্ল্যাট কিনলেন, আপনি রেন্টাল ইয়েল পাচ্ছেন 3% এনুয়াল পার ইয়ার, ইটস ফাইন। আবার 10 বছর পরে লেটসে আপনি ওই ফ্ল্যাটটা বিক্রি করে দিবেন। ওই ফ্ল্যাটটা বিক্রি করে দিলে যেটা হবে, আপনি যেই দামে কিনেছেন হয়তো সেই দামের চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন, ইটস ফাইন। কিন্তু একটা জমি কিনলে আপনি যত গুণ বেশি দামে বিক্রি করতে পারতেন 10 বছর পরে, একটা ফ্ল্যাট কিনলে কিন্তু তত গুণ বেশি দামে আপনি বিক্রি করতে পারবেন না। ফ্ল্যাটের বৃদ্ধির ওই আনুপাতিক হারটা কিন্তু জমি বিক্রির তুলনায় অনেক অনেক কম হবে। কারণ হচ্ছে, কারণ আপনি 10 বছর পরে যখন ওই ফ্ল্যাটটা সেল করবেন, ততদিনে আপনার ওই ফ্ল্যাট বা ওই বিল্ডিংটা কিন্তু পুরনো হয়ে গিয়েছে। আশেপাশে আরো অনেক নতুন হাই রাইজ বিল্ডিং, আরো অনেক মডার্ন আর্কিটেকচারের বিল্ডিং তৈরি হয়ে গিয়েছে। কাজে স্বাভাবিকভাবেই তখন দেখবেন আশেপাশে যেই নতুন বিল্ডিং, নতুন ফ্ল্যাট, মডার্ন আর্কিটেকচার, মডার্ন ডিজাইন, ওগুলোর প্রাইস অনেক বেশি হবে, সেলস প্রাইস। কিন্তু আপনারটা যেহেতু ততদিনে পুরানো হয়ে গিয়েছে, অতএব ওই ফ্ল্যাটের প্রাইস স্বাভাবিকভাবেই কিন্তু কম হবে। কারণ যে কোনো কিছুই, আপনি একটা গাড়ি কিনলে যখন পুরানো হতে থাকে, এটা একটা ডেপ্রিসিয়েশন থাকে। ফ্ল্যাট কিনলে পুরানো হতে থাকে, সময়ের সাথে সাথে ডেপ্রিসিয়েশন হয়। এই ডেপ্রিসিয়েশন বা অবচয়নটা হবেই, তখন স্বাভাবিকভাবেই আপনি যখন ফ্ল্যাটটা বিক্রি করতে যাবেন, তখন কিন্তু ওইটার প্রাইসটা অবশ্যই আপনার ক্রয় মূল্যের চেয়ে কিছুটা বেশি হবে, কিন্তু ততটা বেশি হবে না যতটা জমি বিক্রির ক্ষেত্রে হতে পারতো। তো এইটাও একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন একটা ফ্ল্যাট কিনছেন, সেটা আপনি ভাড়া দিয়ে রাখছেন বা নিজেই থাকেন, ওইটার কিন্তু একটা মেনটেনেন্স কস্ট আছে। প্রতি বছর বছর কিন্তু আপনাকে একটা মেনটেনেন্স কস্ট আপনাকে বিয়ার করতে হচ্ছে। সেটা ফ্ল্যাটের রং করা হোক, বা ইউটিলিটি লাইন রিপেয়ার করা থেকে শুরু করে সাপ্লাই লাইন রিপেয়ার, বা অনেক সময় দরজা জানালা এগুলো রিপেয়ার করা। তো এরকম অনেক বিষয় থাকে, এগুলো বার্ষিক কিছু রিপেয়ার বাজেট এখানে থাকতে হয়।
বার্ষিক কিছু রিপেয়ার এখানে লাগে, তো সেই খরচটা কিন্তু তখন আপনার পকেট থেকে বের হয়ে যাচ্ছে। কিন্তু জমির ক্ষেত্রে কিন্তু এটা বের হয়ে যাচ্ছে না। তো কাজেই এটা আমাদের আজকের এই ভিডিওর কনক্লুশন এই যে পিওর ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে অবশ্যই জমিতে বিনিয়োগ অধিক লাভজনক কম্পেয়ার টু ফ্ল্যাট। কিন্তু আপনি যদি ওখানে ইমোশনাল ভ্যালু সাপেক্ষে চিন্তা করেন, যে আমার একটা নিজস্ব পরিচয় থাকলো, নিজস্ব একটা মাথা গোঁজার ঠাঁই থাকলো বা ঠিকানা থাকলো, আমি ভাড়া দিয়ে রাখবো বা আমি কখন যখন দরকার আমি ওখানে উঠে যাব, এই সাপেক্ষে যদি চিন্তা করেন এই মানসিকতা থেকে বা আবেগীয় ভ্যালু থেকে, তাহলে কিন্তু বিনিয়োগ মাধ্যম না হলেও অন্তত আবেগীয় ভ্যালু সাপেক্ষেও কিন্তু ফ্ল্যাটে বিনিয়োগটা খারাপ না, এটাও ভালো। কিন্তু পিওর ইনভেস্টমেন্ট ভেহিকেল হিসেবে লং টার্ম ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন বা প্রফিট সাপেক্ষে চিন্তা করলে কিন্তু অবশ্যই ফ্ল্যাটের সাপেক্ষে জমিতে বিনিয়োগ অনেক অনেক বেশি লাভজনক এবং টেকসই। বি ফিনান্সিয়ালি লিটারেট, ইনভেস্ট ওয়াইজলি।